আবার আজকে রুম্পাকে নিয়ে কিছু কথা বলবো, বলতেই হবে। ও যতই পুলিশের কথা বলুক না, ও বলেছে যে আমাদের নিয়ে কেউ কথা বললে, মানে পোস্টমর্টম রিপোর্ট আসার আগে আমাদের নিয়ে কেউ কথা বললে পুলিশের কাছে সেই ভিডিওগুলো যাবে। সেটা নিয়ে কোনো ম্যাটার করে না, কারণ কন্ট্রোভার্সি করতে এসেছি। ও কন্ট্রোভার্সি জোনে ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, অনেক কথা বলছে, যেহেতু কাজ করছে ও, আর ও টুকরো টুকরো করে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। ও জানে না এর রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়াবে, ও বুঝতেই পারছে না। ওর প্রতি যে ভালোবাসার একটা ভাবমূর্তি ছিল, সবার একটা সফট কর্নার ছিল, আস্তে আস্তে হয়তো সেটা নষ্ট হতে চলেছে বা নষ্ট হয়ে যাবে। সেই জন্য রুম্পাকে আজকে কিছু কথা বলবো খুব মাথা ঠান্ডা করে। আমি জানি তুমি আমার ভিডিও দেখো, কারণ আমার ভিডিওতে যখন তুমি কমেন্ট করো, উত্তর দাও, সেখানে বুঝতেই হবে তুমি আমার ভিডিও দেখো। খুব মাথা ঠান্ডা করে আজকে আমি কিছু কথা বলবো, কারণ তোমার লাইভে কালকে তোমার ননদ এসেছিল, এবং তোমার লাইভ হয়ে যাওয়ার পরে যে কমেন্ট, সেই কমেন্টে প্রচুর কমেন্ট করেছে তোমার ননদের আইডিটা তোমরা হয়তো জানো না। আমি দেখলাম ননদের আইডিটা হচ্ছে আমির জাফের বলে একটা আইডি ছিল, সেই আইডি থেকে কিন্তু প্রচুর কমেন্ট এসছে। তো তোমাকে আজকে কয়েকটা কথা বলবো। হিট অফ দ্য মোমেন্টে এমন কিছু করো না যেটা কেঁচো করতে কেউটে বেরিয়ে যাবে। দেখো, তুমি কালকে বলেছো, আমি তোমাকে প্রথম থেকেই বলি, তুমি কালকে বলেছো যে তুমি ওদের ফ্যামিলি নিয়ে অনেক কথা বলবে, মানে আরিয়ানের ফ্যামিলি নিয়ে, ওর মার চরিত্র, বাবার চরিত্র, বোনদের চরিত্র, এগুলো তুমি তুলবে বলেছো। তো আমার মনে হয় জানো তো, যদি আঙুল তুমি এরকম করে দেখাও না, 3টে আঙুল তোমার দিকে থাকবে। তুমি কি ভাবছো যখন তুমি ওদের নিয়ে কথা বলবে? এটা সোশ্যাল মিডিয়া, তোমার ননদ, তোমার দেওর, তারা এসে তোমার কথা বলবে, বা যারা কন্ট্রোভার্সি করি আমরা, তারাই হয়তো দেখা যাবে যে তোমার অনেক কাহিনী উঠে আসছে, তোমাদেরও ফ্যামিলি ম্যাটার্স উঠে আসছে হয়তো তোমাদেরই আশেপাশ থেকে। আর তুমি জানো তোমাদের আশেপাশেরও অনেকে ব্লগিং করে, ছোট বড় ব্লগার আছে, যাদের থেকে আমরা প্রথমে জানতে পেরেছিলাম এই ঘটনাটা, বা ফার্স্ট ছবিটা রিভিল হয়েছিল, তারাও আছে। অনেক কিছু উঠে আসবে জানো তো, অনেক সত্যি উঠে আসবে। তারপরে দেখো, অনেক সময় ভিডিওর স্বার্থে বলো, আমাদের জীবনের স্বার্থে বলো, অনেক কিছু মিথ্যে বলতে হয়। আমি যদিও বলি না, কিন্তু বলতে হয়। কিন্তু পরবর্তীতে জানো তো, যে মিথ্যে বলে সে তো বলে দেয়, কিন্তু 2 বছর বাদে যখন বলে তখন সে ভুল বলে, কারণ সে তো ভুলে গেছে 2 বছর আগে কি বলেছে। এরকমই একটা মিথ্যে তুমি কালকে বলে গেছো, তুমি কালকে লাইভে বলে গেছো। সেই মিথ্যেটা আজকে তোমাকে বলবো, আর তোমাকে আজকে কিছু কথা বলবো, না বলে পারলাম না। তুমি, আমার মনে হয় এখানটা স্টপ করে দেওয়া ভালো তোমার নিজের জন্য। তোমার নিজের জন্য, তুমি যতই পুলিশের ভয় দেখাও, যাই দেখাও, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা আমরা যারা সমালোচক, তোমার এই ভয় কিন্তু মনে হয় না কোনো সমালোচক পাবে, কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে যা দেখাবে তার সেটা দেখেই আমরা ভিডিও করব। তুমি যা বলবে তারটা ঠিক ভুল আমরা বিচার করব। তার সাথে দর্শক রয়েছে, তার সাথে তোমারও পরিবারের কিছু মানুষ রয়েছে, মানে উল্টো দিকে কিছু মানুষ রয়েছে যারা বলবে। তুমি নিশ্চয়ই এতক্ষণে তোমার কমেন্ট বক্সে দেখে নিয়েছো তোমার ননদ কি লিখেছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই কি লিখেছে, বুঝতে পারছো যে এটা কি হতে চলেছে। ওদের একটা সফট কর্নার থেকে ওদের ভাই চলে গেছে, যতই সম্পর্ক না থাকুক বা আরিয়ান পছন্দ না করুক, কিন্তু তুমি তো মানতে পারবে না যে এটা ওর মানে আরিয়ান ওদের ভাই ছিল না। বলবো চলো আজকে পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। আজকে কিছু কথা রুম্পাকে বলবো, আর রুম্পা কালকে একটা ছোট্ট মিথ্যে কথা বলে গেছে, সেই মিথ্যে কথাটাও তোমাদের সামনে তুলে ধরবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে এই কমেন্টটা বহুদিন আগে এসেছিলো, যেদিনকে আরিয়ান মারা যায় তারপরেই বোধহয় ভিডিও করেছিলাম, সেখানেই এই কমেন্টটা আমার কাছে এসেছিলো, এবং আমি রেখে দিয়েছিলাম যত্ন করে। ভেবেছিলাম দূর, এটা একটা অ্যাক্সিডেন্ট, বা এখনও বলছি এটা একটা অ্যাক্সিডেন্টই, কিন্তু এসছিল, কিন্তু কারুর মনে চান দিয়েছিল। আরশ বাংলাদেশ থেকে বলেছিল, যে রুম্পাকে বলেছিল যে এই ব্যাপারটা একটু ছানবিন করো। আমার মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট নয়। আমার কমেন্ট বক্সে এসেছিল যে এটা অ্যাক্সিডেন্ট নয়, ওকে মেরে ফেলা হয়েছে, ওকে তাড়া করা হয়েছিল। তো প্রসঙ্গত আমি একটা ভিডিও করেছিলাম। যাই হোক, এইবার বলবো রুম্পা কালকে কিছু কথা। প্রথম কথা বলবো, রুম্পা এই জায়গাটাই স্টপ করো। কে কোথায় কি দিচ্ছে, মানে কি বলবো, পোস্ট করছে, সেই পোস্ট নিয়ে বা তোমাকে ফোন করে কি বলছে তাই নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসো না, কারণ তোমার বয়সটা তো অনেক অল্প।
তুমি হয়তো বুঝতেও পারছো না, কারণ তুমি কোনোদিন কন্ট্রোভার্সির শিকার হওনি। আমি এর আগের ভিডিওতেও দেখেছি বা তোমারও একটা আপডেট দেখেছি যে আমাদের নিয়ে কোনোদিন কন্ট্রোভার্সি হয়নি, কারণ তোমাদের ভিডিওগুলো সেরকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছিল না। আর তোমরা যখন চাইতে না, এই যে যারা বড় বড় ব্লগার না, তারা কন্ট্রোভার্সি চায়, সেই জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দেয়, কিছু একটা দিয়ে দেয়। এই যে যাদের নিয়ে কন্ট্রোভার্সি করি, যেমন টিনু আছে, মন্দিরা আছে, এরা কন্ট্রোভার্সি চায়, চেতো, সেই জন্য এদের নিয়ে কন্ট্রোভার্সি হয়। তো আরও আছে, আজকে এখানে নাম নাই বা বললাম। তো সেক্ষেত্রে তুমি কোনোদিন কন্ট্রোভার্সি চাওনি, তুমি বলেছো যে আমি আমার চ্যানেল নিয়ে কোনোদিন কন্ট্রোভার্সি হয়নি। তার কারণ হচ্ছে তুমি কন্ট্রোভার্সির কোনো কিছু দাওনি, কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছিল না। কিন্তু যদি মনে হতো যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায়, যারা করার তারা করতো, প্রসঙ্গ তো সেটা না। কিন্তু আরিয়ান চলে গেছে, এখন তার বাড়ির থেকে ডিমান্ড করছে, এটা কি স্বাভাবিক না? এবার জানতে হবে ডিমান্ড কিছু। তবে আমার মনে হচ্ছে এখানে কোনো পয়সার খেল আছে, মানে টাকার খেল, যে আরিয়ান চলে গেছে, হয়তো তাদের মানে তার বোনের একটা টাকার একটা স্পৃহা জন্মেছে, যে প্রচুর টাকা হয়তো তোমাকে দিয়ে গেছে বা প্রচুর অ্যাক্সিডেন্ট মানি পেয়েছে সেই টাকা। কিন্তু যে কথাগুলো কালকের কমেন্ট বক্সে দেখলাম, সেই কথাগুলোর কিন্তু যুক্তি আছে, সেই কথা। আর তুমি কিন্তু ভিডিওর প্রথম থেকে বলে আসছো যে তোমার শ্বশুরবাড়ির সঙ্গে তোমার ভালো সম্পর্ক এবং যোগাযোগ আছে। হ্যাঁ, এইটা যেমন আবার সাংঘাতিক কথা যে ভাই মারা গেছে, তো ওরা কেউ ছুটে আসেনি, আর তোমার পক্ষে বডি রাখা সম্ভব হয়নি। কিন্তু তুমি একটু ফোনাফোনি করে একটু মানে একটু আলোচনা করে নিতে পারতে যে বডিটা রাখবে কিনা বা বডিটা ওরা নিয়ে যাবে কিনা, কারণ এখানে পয়সার অনেক ব্যাপার ছিল। ওদের ছেলের বডি, ওদের ভাইয়ের বডি ওরা চেয়েছিল, কিন্তু প্রথম দিকে শুনেছিলাম যে না, ওরা বলেছে ওরা নিতে পারবে না বা ওরা কেউ আসতে পারবে না, মা অসুস্থ। দেখো আস্তে আস্তে কিন্তু কথার অসংযত আসছে। তুমি বলেছিলে ননদের সাথে আমার এর আগের আমার সব সময়ের জন্য কথা হচ্ছে, সেই তুমি কিন্তু ননদের বিপক্ষে কথা বলছো, এবং তুমি বলছো ওদের প্রত্যেকের ইতিহাস আছে, আমি তুলব। করতে যেও না, সামলাতে পারবে না। কি থেকে কি উঠে আসবে? তুমি যদি ওর বাবা মাকে তোলো, তোমার বাবা মাও কিন্তু বাদ যাবে না, তুমি বুঝতে পারছো না। তোমার পুরনো ইতিহাস উঠে আসবে, তোমার পুরনো শ্বশুরবাড়ি উঠে আসবে, তুমি বুঝতেই পারছো না কোথা থেকে কোথায় উঠে আসবে। কারণ তুমি একটা সোশ্যাল ফেস এবং ভাইরাল ফেস, সবাই মজা নেবে, কিন্তু একটা করে হিংস দিয়ে যাবে, কমেন্ট বক্সে তোমার একটা করে কাহিনী বলে যাবে, আর তাই নিয়ে সমালোচক আমরা ভিডিও করব, কেউ পক্ষে কেউ বিপক্ষে। দেখো নেল পালিশ পরেছো, সেটা আমি খারাপ লাগলেও ভালোভাবে নিয়েছি, যেহেতু তোমার এরকম একটা ঘটনা ঘটেছে, আমরাই বলেছি মূল স্রোতে ফেরো। কিন্তু দেখো একটা শ্রেণী ভালোভাবে নেয়নি, নেল পালিশ পরেছো, এটা ভালোভাবে নেয়নি, কারণ এটা আমাদের সমাজ। 1 মাসও হয়নি তোমার স্বামী চলে গেছে, সেক্ষেত্রে তুমি সুন্দর করে তোমার নেলগুলোকে সুন্দর করে সাজিয়ে, তোমার মানসিকতা কত ভালো থাকলে তুমি নেল পালিশ, এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে, কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে এসছো। তুমি যখন এসছো তোমাকে চিন্তা করতে হবে তুমি কিভাবে আসছো। সবাই সমানভাবে নেবে না, 1 মাস হয়নি প্রসঙ্গত বলবে সবাই, তাহলে কি তুমি কাজের সময় নখ কাটুনি? তোমার অত বড় বড় নখ, তুমি বলাতে বাধ্য করো না। এটা তোমাকে আমি রিকোয়েস্ট করছি, তোমার থেকে অনেক বড়। কারণ দেখো তুমি কালকে বলেছো আরিয়ান পছন্দ করতো জিন্স টপ পরতে, কিন্তু তোমার যে লাভ স্টোরির যে ভিডিওতে সেখানে বলা আছে আরিয়ান পছন্দ করে না জিন্স টপ পরা। তুমি ভুলে গেছো কি বলেছিলে ওই ভিডিওটায়। দেখো ছোট্ট একটা কথা কমেন্টের মাধ্যমে উঠে এসছে যে তুমি মিথ্যে বলছো। বুঝতে পেরেছো? এরকম অনেক সত্যি হয়তো উঠে আসবে। তোমার বাড়ির থেকে 1 কিলোমিটারের মধ্যে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, যতই ঝড় বৃষ্টি হোক যাই হোক, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আশেপাশের লোক, তোমার বাড়ি থেকে 1 কিলোমিটার মানে হাঁটা পথ, তোমার কাছে খবর আসবে না, এটা সাংঘাতিক ব্যাপার। তোমাকে পুলিশের মাধ্যমে তোমার বাড়িতে খবর এসছে, এটা একদম একটা অস্বাভাবিক না? আমি কালকে সারা রাত এগুলো চিন্তা করেছি যে দেখো, আমি আবার বলছি, সমালোচনা করতে করতে বা কোথা থেকে কোথায় চলে যাবে তুমি বুঝতে পারছো। তুমি নিজে বলো না 1 কিলোমিটারের মধ্যে তোমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ পরিচিতর মধ্যে, তারপরেও তোমরা পরিচিত ফেস, তোমার কানে খবরটা আসেনি। যতই ঝড় বৃষ্টি হোক তোমার কানে খবরটা আসেনি। তোমার কাছে কে খবর দিয়েছে? পুলিশ খবর দিয়েছে। পুলিশ তোমার ফোন নাম্বারটা কোথা থেকে জানলো? আরিয়ানের নিশ্চয়ই অ্যাক্সিডেন্টের পরে ফোনটা ভালো ছিল না,
অ্যাক্সিডেন্ট হয়েছে যখন ওই স্পট ডেথ হয়ে গেছে, তাহলে ফোনটার অবস্থাও নিশ্চয়ই খারাপ ছিল না। আর ফোনটা বের করে তুমি যে ওর ওয়াইফ, সেটা কি করে পুলিশ জানবে, কি করে ফোন করলো? আদেও ফোনটা ভালো ছিল নাকি ওই রকম ঝড় বৃষ্টি, তার মধ্যে ফোনটা কি করে তোমার ফোন নাম্বার পেয়ে তোমাকে ফোন করে বললো আপনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট হয়েছে? এইগুলো একটু 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 করে যখন সবাই জড়ো করতে শুরু করবে না, যখন এইগুলো জড়ো করতে শুরু করবে, নিতে পারবে না তুমি। কোথা থেকে কোথায় চলে যাবে এই আলোচনা তুমি বুঝতেও পারবে না। তুমি খেয়ে হারিয়ে ফেলবে, কিন্তু তুমি বাচ্চা একটা মেয়ে নিতে পারবে না। এত বড় একটা আঘাত গেছে তোমার জীবনে। ওই জন্য বলছি, উদ্ধত না, সংযত হও, ননদের সঙ্গে আপোষে মেটাও, নালে ইগনোর করো, জাস্ট ইগনোর করো, নিজের ছন্দে ফেরো। আমি তোমাকে বলেছিলাম ছোট্ট ছোট্ট করে মনের কথা শেয়ার করো। যেমন তুমি কালকে 2টো শর্টস দিয়েছো, শর্টস দিয়ে সেখানে লিখেছো যে তুমি ওর বউ কিনা, সেটা প্রমাণের জন্য যে 2টো শর্টস দিয়েছো। এইভাবে ছোট্ট ছোট্ট করে ফেরো, ছোট্ট ছোট্ট করে ফেরো, ওর স্মৃতিগুলোকে আঁকড়ে ফেরো। কারণ দেখো, কথা প্রসঙ্গে কিন্তু উঠে আসবেই। তুমি নিজে বলো, তুমি নিজে বলেছো 1 কিলোমিটারের মধ্যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ তুমি বলেছো তোমার কাছে যখন খবর গেছে, তোমাকে পুলিশ খবর দিয়েছে, তুমি স্পটে গেছো, তখন একবার বলছো তোমাকে পুলিশ খবর দিয়েছে, তাহলে পুলিশ খবর দিয়ে নিশ্চয়ই বলেছে যে আরিয়ান কোথায় কোথায়। তুমি বলছো তুমি স্পটে গেছো, গিয়ে তাকে পাওনি, সেখান থেকে তুমি হাসপাতালে গেছো, গিয়ে দেখেছো আরিয়ান ওখানে। কথার কোনো মিল নেই, কিন্তু কথার কোনো মিল পাচ্ছি না। তুমি প্রথমে বললে যে আমি ফোন করছি, ফোনে যখন পাচ্ছি না বললো 15 মিনিটের মধ্যে চাউমিন না কি নিয়ে আসবে। তারপরে যখন ফোনে পাচ্ছি না, তারপরে তোমাকে পুলিশ স্টেশন থেকে ফোন করেছে যে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে তুমি বলেছো তুমি স্পটে গেছো, গিয়ে আরিয়ানকে পাওনি, খুঁজে পাওনি, তখন তুমি হাসপাতালে গেছো, এরকম একটা সামথিং কিছু বলেছো। মানে একবার এক এক রকম বলেছো। তারপরে বলেছো পোস্টমর্টম রিপোর্ট। আচ্ছা, এতদিন দেরি হয় আমি এটা ঠিক জানি না, এতদিন দেরি হয় কি না আমি জানি না। আবার বলছি, ওদের ভাই গেছে, আমি জানি না কেমন সম্পর্ক ছিল, তবে ভালো সম্পর্ক ছিল না। কারণ 4 বছরেও যখন বাড়ি থেকে কেউ আসেনি, আবার এটাও হতে পারে পাশাপাশি যে হয়তো ধর্ম চেঞ্জ করেছে, হয়তো ওই জন্য ওকে হয়তো ত্যাগ করেছিল আরিয়ানকে, যেহেতু ও ধর্ম ত্যাগ করেছে। তারপরেও তুমি বলেছো যে না, 7 বছর না 8 বছর ও যখন ছিল চাকরি করতো, তখন ও আলাদাই হোস্টেলে থাকতো, এরকম। মানে পুরো ব্যাপারটা দেখো, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জীবনে কিছু না কিছু গোপনীয়তা থাকে, কিছু না কিছু নিজস্ব ফ্যামিলি ম্যাটার্স থাকে, সেগুলোকে পাবলিক করা উচিত না। দেখো, তুমি কালকে অনেকটা পাবলিক করে দিয়েছো, অনেকটা পাবলিক করে দিয়েছো। অতএব কোথা থেকে কোথায় চলে যাবে। কারণ দেখো, তুমিও একটা হিন্দু মেয়ে হয়ে তুমি চলে গেছো। তোমার কালকে ওই লাভ স্টোরির ভিডিওগুলো আবার দেখছিলাম যে ও তোমাকে ট্রেনের টিকিট পায়নি, তারপরে প্লেনের টিকিট করে দিয়েছে। তুমি কিন্তু একটা মেয়ে হয়ে চলে গেছো, ভালোবাসার টানেই তো গেছো। তারপরে ওখানে 3 মাস ছিলে। তুমি কিন্তু একটা ছেলেকে বিয়ে করেছো, তুমি তার বাবা মার কথা জিজ্ঞাসা করবে না? সে যখন পৃথিবীতে এসছে তখন তো তার বাবা মা আছে, সে তোমাকে বলে দিল যে তার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, তুমি বিশ্বাস করে নিলে। তার নানি আছে, তুমি কি তার নানিকে দেখতে চেয়েছো? নানির কাছে গেছো, কথা বলেছো? বলনি। তুমি শুধু আরিয়ানকে দেখে বিয়ে করেছো, কারণ তুমি আরিয়ানকে প্রচণ্ড দুজনকে প্রচণ্ড ভালোবেসেছো, বিয়ে করেছো। কিন্তু প্রসঙ্গ তো এখন উঠে আসবেই যে তুমি কেন কোনো খোঁজ খবর না নিয়ে একটা ভিন দেশি, বলবো না, ভিন রাজ্যি, কারণ এখান থেকে তোমার কোথায় যেন থাকে, হায়দ্রাবাদ, এমন কিচ্ছু দূরে না, কয়েক ঘন্টার জার্নি। তো তুমি কি ভিন রাজ্যের একটা ভিন ধর্মের একটা ছেলেকে বিয়ে করেছো? তুমি কি খোঁজ খবর নিয়েছো, নাকি পুরোটাই ভালোবাসা? ভালো তো বাসা ছিলই, কিন্তু দেখো এইগুলো প্রসঙ্গ তো উঠে আসবে। ওই জন্য তোমাকে স্নেহ করি, তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে নিয়ে সমালোচনা হলে খারাপ লাগবে, তারপরে হয়তো দেখবো তোমার মধ্যে অসংযত, তখন বলতে হয়তো বাধ্য হব যে তোমার অসংযতগুলো তুলে দেবো। যেমন কালকে একটা মিথ্যে কথা তুমি বলেছো, সেই মিথ্যেটা আমার বড্ড কানে লেগেছে। তুমি কিন্তু বলেছো যে আরিয়ান, ওই যে বললাম তোমাদের, জিন্স টপ পছন্দ করতো, কিন্তু কোনো একটা ভিডিওতে তুমিই বলেছো যে আরিয়ান জিন্স টপ পছন্দ করতো না। তুমি বলেছো আরিয়ান সিঁদুর শাখা পছন্দ করতো, সেগুলো ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি। তোমার সুন্দর করে সিঁদুর পরা, তোমরা শাখা পরা, তোমার একটা জায়গায় 2টো শাখা কেনা, এগুলো সব ঠিক আছে, এগুলো সব সত্যি কথা। কিন্তু এমন কিছু করো না যে এই আরিয়ান চলে যাওয়ার পরেও ওকে নিয়ে একটা বিশ্রী কন্ট্রোভার্সি হোক। অতএব
ননদের সঙ্গে নয় নিজেরা মিটিয়ে নাও, বা মানে ফোনে ফোনে মিটিয়ে নাও, নয়তো এখানেই স্টপ করে দাও। কি চাইছে আগে সেটা সমঝোতায় আসো, কারণ তুমি নিজেই বলেছো তোমার সঙ্গে সুন্দর কথাবার্তা হতো, আর তুমি নিজেই কালকে বলেছো যে তোমার দেওরের সাথেও তোমার কথাবার্তা হয়। এবং আমি কালকের কমেন্টগুলো দেখে অবাক হয়ে গেছি। আরিয়ান খুব টেনশানে ছিল, একটা কমেন্ট দেখলাম, এরকম প্রচুর কমেন্ট, তোমার অ্যাফেয়ার ছিল, অ্যাফেয়ার থাকাকালীন আরিয়ানের সঙ্গে অ্যাফেয়ার হয়েছে, এরকম হিন্দিতে লেখা, মানে হ্যাঁ হিন্দি উচ্চারণ তো ওগুলো কিছু দেখলাম। তো এইরকম এসে কিন্তু তুমি ভিডিও দিলে পরে মানে এই কন্ট্রোভার্সিয়াল মানে এইরকম সমালোচিত ভিডিও যদি দাও, কাউকে নিয়ে যদি ভিডিও করো, তারা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। এইটুকু শুধু বললাম, তারাও কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। আমরা তুমি আর আরিয়ান যেটা বলেছো সেটাই কিন্তু বিশ্বাস করেছি, মানে ভিডিওর মাধ্যমে, যে আরিয়ান তোমাকে একটা মিথ্যে কথা বলেছিল, সেই ভিডিওটাও দেখলাম যে আরিয়ান সাংঘাতিক মিথ্যে কথা বলেছিল, পরবর্তীতে শুনেছি এই কথাটা মিথ্যে কথা। যে তোমাদের মুখে শুনেছি, তোমার আর আরিয়ানের মুখে যেটা শুনেছি মানে ভিডিওর মাধ্যমে, সেটাই কিন্তু সেই জায়গাটাই কিন্তু সমস্ত ভিউয়ার্সদের কাছে সেই জায়গাটাই আছে, সেই জায়গাটাই আছে যে তুমি চলে গেছো ওখানে গিয়ে আরিয়ানকে বিয়ে করেছো, আরিয়ান তোমাকে ভালোবাসায় হিন্দু ধর্ম গ্রহণ করেছে, করে তোমরা সুন্দরভাবে জীবনযাপন করছিলে। এর মধ্যে কিন্তু আর কাটাছেঁড়া করো না, তাহলে এরপরেও কিন্তু দুটো ফ্যামিলির অজস্র কাহিনী আসবে। তুমি তোমার মতো বলবে, তোমার ননদের মতো বিভিন্ন আইডিতে এসে বলবে, তোমার কমেন্ট বক্স ভরে দেবে, কত ডিলিট করবে, ইনস্টাগ্রামে বলবে, ফেসবুকে বলবে, বিভিন্ন জায়গায় বলবে, কারণ তাদেরও ভাই গেছে। সবথেকে বড় কথা, একটা প্রতিহিংসা মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে একটা প্রতিহিংসা, কমেন্টগুলো পড়ে আমার যেটা মনে হলো একটা প্রতিহিংসা। আর তারপরেও তারা বডি দেখতে পায়নি, তারপরেও তুমি হিন্দু মতে না মুসলিম, হিন্দু মতেই অবশ্যই দাহ করেছো মনে হচ্ছে, তোমার কথায় দাহ করে ফেলেছো। তুমি বুঝতেও পারছো না রুম্পা, অনেক কিছু হতে পারে, তুমি বডি রাখুনি, তুমি নিজের মতো করে দাহ করে দিয়েছো। কোনো প্রমাণ আছে কি? তুমি বলেছো, ওরা বলেছে আসবো না, আসতে পারবো না, বা ওরা তোমাকে বলেছে বডিটা নিয়ে ওখানে যাও, এটাও অসম্ভব ব্যাপার। তুমি একটা মেয়ে মানুষ হয়ে বডি নিয়ে তোমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি, যতই পয়সা থাকুক যা থাকুক, ওরা আসতে পারতো। এই জায়গাটায় কিন্তু আমি একদম স্ট্রিক্ট, যে ভাই মারা গেছে, ওরা ভাই বোন ছিল বা তোমার নন্দাই ছিল, তারা চলে আসতে পারতো, এসে অন্তত শেষ দেখা ভাইকে দেখে যেতে পারতো। এখন খুব লাফাচ্ছে, ঠিক আছে, আমি সেটা বলছি না, কিন্তু তুমি একটু সাবধানে চলো, একটু সাবধানে কথা বলো। সোশ্যাল মিডিয়া কিন্তু এটা, আমি ওই জন্য তোমাকে আরও একবার বলে গেলাম, তোমার ভালোর জন্য বলে গেলাম, তোমার ভালোর জন্য বলে গেলাম। অসংযত দেখলে হয়তো আমিও বলতে থাকবো, বলবো, আমিও বলবো, কারণ যখনই তুমি মুখ খুলবে, তুমি ওর ফ্যামিলি নিয়ে বলবে, তখনই ওই তরফ থেকেও আমাদের কাছে অনেক তথ্য চলে আসবে, তখনই কিন্তু আমরা দুয়ে দুয়ে চার মেলাতে পারবো না, তখনই কিন্তু বলবো। তার প্রসঙ্গেও কিন্তু তোমার বোনও কিন্তু ছাড় পাবে না, যেহেতু তোমার বোনকে নিয়েও সোশ্যাল মিডিয়াতে টুনিনাকে একটা দিয়েছে, 1M আমি ভিউজ দেখলাম, একটা ভিডিও আছে, এবং সেখানেও তোমার বোনের কিন্তু ভাবমূর্তি ভালো না। তোমার বোন কী জন্য সংসার ছেড়েছে, বা তোমার ভগ্নিপতির যে আপডেট দেখেছি, সেখানে কিন্তু তোমার বোনও রেহাই পাবে না, যখন কন্ট্রোভার্সি হবে যে তোমরা দুটো বোনের একটা বোনও সংসার করতে পারোনি। তারপরে উঠে এসছে তোমার আগের বিয়েটার সঙ্গে ডিভোর্স হয়নি, তোমার ননদি লিখেছে কমেন্টে, মনে পড়লো তাই বলছি, সে লিখেছে তোমার আগের হাজব্যান্ডের সঙ্গে তোমার ডিভোর্স হয়নি। আমি জানি না তোমাদের রেজিস্ট্রি বিয়ে হয়েছিল না সামাজিক বিয়ে হয়েছিল, নিশ্চয়ই তুমি বলেছো তোমাদের ডিভোর্স হয়েছে। এবার জানি না এটা আইনি মতে মানে সরকারি মতে ডিভোর্স হয়েছে, নাকি অনেক সময় তোমার সামাজিক বিয়ে হলে অনেক সময় গ্রামগঞ্জে গ্রাম পঞ্চায়েতটা এসে বসে বসে একটা লিখিত পরিত হয়, যে সেটাও এক ধরনের ডিভোর্স। কিন্তু সেখানে কিন্তু তোমার ননদ কমেন্ট করেছে যে তোমার ডিভোর্স হয়নি, তুমি আবার আমার ভাইয়াকে বিয়ে করেছো, এরকম একটা, আমি সঠিক পড়তে পারলাম না, কিন্তু মূল কথা মনে হলো এরকম, বুঝতে পারছো এরকম। এবং একটা কমেন্টে দেখলাম সব সার্টিফিকেটগুলো নাকি ওর কাছে পাঠিয়ে দিয়েছে, এরকম একটা, আমি ঠিক বলতে পারলাম না, মানে বাংলা মানে করলাম, লেখা আছে তাতে সবাই আমাকে তার সার্টিফিকেট পাঠিয়েছে, মেরি ভাইয়া আমাকে টেনশানে রাখবে, এরকম। এটার বাংলা আসলো, এটার হিন্দিটা আমি ঠিক পড়তে পারি না, হিন্দি আমি অত সরগর না, তাই বলছি অনেক আসছে কিন্তু। এবার এরপরে যখন দেখবো তখন কিন্তু এগুলোকে ট্রান্সলেট করে তার একদম অন্তর্নিহিত মানে দেখবো। তারপরে হ্যাঁ, তোমাদের ওই দিকের তোমার ননদ, ছোটো ননদই বেশি লাফাচ্ছে বা বেশি করছে, বেশি ভাইয়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, যখন দেখানোর ছিল তখন দেখায়নি, জানি না আদৌ দেখিয়েছিল কি না।
এই যে লিখেছে, আপনি আপনার মানে যেটা বাংলা করেছি, ইতিমধ্যে প্রাক্তন স্বামীকে তালাক দেননি, বুঝতে পেরেছো? আপনার 12 বছরের মেয়ে আছে, মেয়েকে রেখে আমার ভাইয়াকে, এরকম সমস্ত কমেন্ট এসছে কিন্তু। অতএব তোমাকে এখনও বলছি, আবারও বলছি, বারবার বলছি, এখানটাতে স্টপ হয়ে যাও। আর যদি মনে করো না কন্ট্রোভার্সি করবে, আর যদি মনে করো কন্ট্রোভার্সি করবে, নিতে পারবে, তাহলে তুমি এসে তোমার কাহিনী বলো, মানে তোমার শ্বশুরবাড়ির কাহিনী বলো। আরে যে শ্বশুরবাড়িতে তুমি যাওই নি, যে শ্বশুরবাড়ির সঙ্গে তুমি চলোই নি, যে শ্বশুরবাড়িতে তোমাকে আরিয়ান নিয়েই যায়নি, মানে তার বাপের বাড়িতে নিয়েই যায়নি যে কোনো কারণে, সে কারণগুলো হয়তো উঠে আসবে, যে কোনো কারণে তোমাকে নিয়েই যায়নি, সেই শ্বশুরবাড়িকে নিয়ে তুমি বলবেটা কি? সেই শ্বশুরবাড়ির সঙ্গে তো তুমি সংসারই করোনি, তাদের মনে হয় দেখোও নি, তোমাকে এইবার নিয়ে যাওয়ার কথা ছিল, তাই ভগবানও চাইলো না যে তুমি সেই শ্বশুরবাড়িতে যাও, নিয়েই যায়। জানোই না সেই শ্বশুরবাড়ির সম্বন্ধে কিচ্ছু জানো না, যতটুকু শুনেছো আরিয়ানের মুখে শুনেছো। অতএব সেই শ্বশুরবাড়ি নিয়ে সমালোচনায় যেও না, যেও না। হ্যাঁ, তুমি তাদের সঙ্গে সংসার করতে, থাকতে, তাদের সঙ্গে বসবাস করতে, তাহলে তুমি যদি তাদের কথা বলতে মানা যেত, কিন্তু তাদের সঙ্গে তুমি সংসারই করনি, তাদের সেখানে যাওনি, তারা সে যেই হোক, তারা মেনে নেয়নি না, আরিয়ান মেনে নেয়নি, যে কোনো কারণেই হোক, তোমার সঙ্গে শ্বশুরবাড়ির কোনো টাচই হয়নি। 5 বছরের সংসারে তুমি যাওইনি সেখানে। অতএব তার মধ্যেও 9 মাস আরিয়ান যখন ওখানে ছিল, শুনেছি সেখানেও নাকি আরিয়ান তার বাড়িতে যায়নি, বাড়ির সাথে যোগাযোগ রাখতো না। তার আগেও আরিয়ান হোস্টেলে ছিল, নানির সাথে অ্যাটাচ ছিল, দরকার নেই। হয়তো আরিয়ানের মুখে শুনেছো অনেক কথা, মানে আরিয়ানের বাবা মা ভাই বোনদের কথা, একজনের একের অধিক বিয়ে, আমি বুঝতে পেরেছি তোমার কথার আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, যখন তাদের সাথে তোমার রিলেশনই ছিল না, তাদের কাছে তুমি পৌঁছাতেই পারোনি যে কোনো কারণে, স্বামী চায়নি, এখন কেন তাদের নিয়ে এত কথা বলছো? স্বামী কোনোদিন চায়নি যে তুমি ওই বাড়িতে যাও, ওদের সঙ্গে যোগাযোগ রাখো, তাহলে এখন কেন করছো? কেন তোমার ননদ একটা পোস্ট দিল আর সেই পোস্ট নিয়ে তুমি এত আলোড়ন তুলেছো? কেন করছো এগুলো? কেন করছো? আরিয়ানের আত্মার শান্তি পাবে না, কারণ আরিয়ান চাইতো না ওদের সঙ্গে তুমি যুক্ত হও, আর এই জন্যই বোধহয় চাইতো না, কারণ ও জানতো এরা খুব একটা সুবিধা নয়। বুঝতে পেরেছো? আজকে নিশ্চয়ই বুঝতে পারছো, আজকে নিশ্চয়ই কমেন্টগুলো দেখে বুঝতে পারছো। ভাইয়ের মৃত্যুটা তাদের কাছে কোনো ম্যাটার করে না, যদি ম্যাটার করতো যেভাবেই হোক তারা ভাইয়ের শেষ এটা দেখতে আসতো। সে যে কারো, সে ধর্ম চেঞ্জ করেছে, যাই করেছে, শেষ মৃতদেহটা, শেষ যাত্রার মুখটা দেখতে আসতো। যখন আসেনি, তারপরেও যখন তোমার পেছনে এইভাবে লেগেছে, তাহলে বুঝতে হবে তারা আর যাই হোক কেমন মানুষ। আর এটাই আরিয়ান হয়তো তোমাকে বোঝাতে চেয়েছে। আর সব থেকে বড় কথা, তুমি যেটুকু এখন বলবে সবটাই গল্প, কারণ আরিয়ানের মুখ থেকে শুনেছো, অন্যের মুখের ঝাল তুমি তো নিজে বলতে পারবে না। হ্যাঁ, কিছু সত্যি আছে যেগুলো বলেছো, একজনের একটার পর একটা বিয়ে, আমি কিন্তু এটা বুঝতে পেরেছি যে কার কথা তুমি উল্লেখ করেছো। অতএব তোমাকে আমি রিকোয়েস্ট করব এই জায়গাটা এখানেই বন্ধ করো। হ্যাঁ, তুমি বলেছো যে তুমি, এবং প্রত্যেকটা ভিডিওতে, তুমি অনেক ভিডিওতে কমেন্ট করেছো, আমাকেও কমেন্ট করেছো। এবার তোমাকে আমি একটা কথা বলবো, এবার তুমি বলছো পোস্টমর্টম রিপোর্ট, এই রিপোর্টটাও তো ওরা বলতে পারে, যেহেতু ওরা বলেছে যে পুলিশকে হাত করেছো, সেক্ষেত্রে তো বলতে পারে যে পোস্টমর্টম রিপোর্টটা ওরা মানবে না, নস্যাৎ করে দিতে পারে, ভুল রিপোর্ট বানিয়ে নিয়েছো, বলতেই পারে, অস্বাভাবিক কিচ্ছু না। তুমি যে রিপোর্টটা দেখাবে সেটা আসলিয়াত, যেটা যে ঠিক, সেটা ধরো আমরা মানলাম, যেটা যারা তোমাকে বিশ্বাস করি, কিন্তু যারা তোমাকে বিশ্বাস করে না, তোমার ননদ বললো আমরা এই পোস্টমর্টম রিপোর্ট মানছি না, কোথায় চলে যাবে এটা তুমি বুঝতেও পারবে না। তোমাকে আবার প্রমাণ করতে হবে যেটা অরিজিনাল পোস্টমর্টম রিপোর্ট কিনা, এটা জল অনেক দিন দূর যেতে পারে। আর যেখানে তোমার পাশে, মানে তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, এক বাবা, তাও বাবার বয়স হয়েছে, তাছাড়া তোমাদের বাড়িতে পুরুষ আর দ্বিতীয় একটা নেই। তুমি নিজেই বলেছো যে তোমার পাশে কেউ নেই। আমরা ইউটিউবাররা তোমার পাশে তোমার মনের জোট তৈরি করতে পারি, তোমার সত্যিটাকে তুলে ধরতে পারি, বিচার করতে পারি, কিন্তু তোমার হয়ে কোথাও দৌড়াদৌড়ি করতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। অতএব যেটা করবে চিন্তা ভাবনা করে করবে। তুমি বলছো পোস্টমর্টম রিপোর্ট নিয়ে তুমি বসবে, তোমাকে যারা নেগেটিভ ভিডিও করবে বা নেগেটিভভাবে তোমাকে দেখে, বলে দেবে এটা মিথ্যে একটা রিপোর্ট দেখিয়েছো, বলে দেবে, অস্বীকারের জায়গা নেই তো, বলে দেবে, এখন সব কিছু হয়। বুঝতে পেরেছো আমি তোমাকে কি বোঝাতে চাইছি? অতএব যেটা করবে চিন্তা করে করবে। আর আমার মতে এখানে স্টপ হয়ে যাও, তোমার দারুণ ক্রিয়েটিভিটি, নতুন উদ্যমে ফেরো, আস্তে আস্তে ফেরো,
আস্তে আস্তে দৃষ্টিকটু হয়ে ফিরো না। এই যে হাতে নেল পালিশ লাগিয়ে এইভাবে না, যেটা মানুষের চোখে লাগবে সেটা করো না। তোমার মনের দুঃখ, মনের এখন দুঃখ, তুমি সেই দুঃখে নেল পালিশ তোমাকে যেই পরিয়ে দিক না কেন, কিন্তু এটা অড লুকিং, এটা অড লুকিং। তোমার হাতে অত সুন্দর, অত বড় বড় সুন্দর নখ, অবশ্যই সুন্দর নখগুলো, কারণ মনে দুঃখ থাকলে কেউ তো জোর করে এগুলো পরিয়ে দিতে পারে না। আমি আগের ভিডিওতে বলেছিলাম জোর করে পরিয়ে দিয়েছি, হয়েছে। কিন্তু তুমি একটা লাইভে আসছো, তোমাকে লাখ লাখ লোক দেখবে, সবার মতামত এক হবে না। অতএব তোমার সেই লুকিংটা, তোমাকে সেই চিন্তা করে একটা ইসে বসতে হবে, একটা লাইভে বসছো সেটা বসতে হবে। আবার বলছি, পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে বসবে, এটা 5 বার ভেবে তারপরে বসবে। তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে দেখছি, ভালো লাগছে, এখনো পর্যন্ত যেটুকু অসংযত লেগেছে সেটুকু বলে গেলাম। আর যেটুকু ঠিক মনে হলো এই বয়সে এসে যে তোমার কি করা উচিত, কারণ তোমার একটা মেয়ে আছে, মেয়েটাকে মানুষ করতে হবে। এরপরে মেয়েটাকে কেন হোস্টেলে দিয়েছো, কেন সামলাতে পারোনি, কেন এই বয়সে তোমাকে মেয়েকে হোস্টেলে দিতে হয়েছে, কেন মেয়ে তোমার অবাধ্য হয়েছে, সব প্রশ্ন আসবে। পারবে না উত্তর দিতে। কজনকে উত্তর দেবে? তুমি বলছো প্রত্যেকের কমেন্টের উত্তর দেবে তুমি, কজনকে উত্তর দেবে? কজনের মুখ বন্ধ করবে তুমি? তোমার মেয়েটাকে নিয়ে এসেও কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে মানে প্রশ্ন করবে, আর তার জন্য তুমি দায়ী থাকবে। কারণ এই মেয়েটার কথাও তুমি নিয়ে এসছো, এই মেয়েটার কথাই তুমি বলেছো যে একটু অবাধ্য হয়ে গেছে জন্য ওকে হোস্টেলে দিতে বাধ্য হয়েছি। প্রশ্ন আসবে কেন অবাধ্য হয়েছে, তোমার জন্য হয়েছে, তুমি কেন মেয়েকে মানুষ করতে পারোনি, প্রসঙ্গ তো আসবেই এই কথাগুলো। অতএব আমার এইটুকু অভিজ্ঞতা থেকে তোমাকে এটা জানিয়ে গেলাম। এই যে তোমার সমস্ত স্ক্রিনশটগুলো নিয়ে রেখেছি, দেখছিলাম যে তোমাকে কিভাবে কমেন্ট করেছে, তারপরেও তোমার লাইভেও প্রচুর পরিমাণে কমেন্ট করেছে, যদিও তুমি ইগনোর করেছো। তো ওই জন্য আবার বলছি, চিন্তা করে করবে, যেটা করবে চিন্তা করে করবে। এটা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, আর এই ইউটিউব থেকে ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে যাবে, টোটাল সোশ্যাল মিডিয়াতে কিন্তু তুমি চর্চিত হবে। অতএব সেটা করবে। আরিয়ান চলে গেছে, সে না ফেরার দেশে চলে গেছে, আর দরকার নেই। ও যেখানে গেছে, যেখানে আছে, ও শান্তিতে ওকে থাকতে দাও, ওকে নিয়ে আর কাটাছেড়া করো না, বুঝতে পারলে? তাতে ওর আত্মাও শান্তি পাবে না। আর একটা কথা বলি শেষ করার আগে, অনেকেই বলছে তোমার যে আরিয়ানের শেষ পিক দাও, এবং তুমিও কালকে বলেছো সব দেব না। আবার অনেকে বলছে যে তুমি যদি ওকে সত্যিই ভালোবাসতে তাহলে ওর শেষ পিকগুলো দেবে না। আমিও তোমাকে বলবো, হয়ে গেছে অনেক দিন, 1 মাস হতে চললো, দরকার নেই আর শেষ পিকগুলো দেওয়ার। কিচ্ছু প্রমাণ করতে হবে না তোমাকে যদি প্রমাণ করতে হয় জায়গা মতো প্রমাণ করতে হবে, আর ভগবানের উপর ছেড়ে দাও, বুঝতে পেরেছো? কারণ আমরা সবাই জানি যে আরিয়ান ঝড় বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে ফিরছিল, সেখানে একটা বাঁকে, যেটা তুমি বলেছো, বাঘ ঘুরতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং স্পট ডেথ হয়ে গেছে, এটাই আমরা জেনেছি। এবং এই জায়গাটাতেই থাকো, দিও না কোনো ছবি, কারণ যারা ওকে ভালোবাসে তারা সেই ছবি নিতে পারবে না। থাক তোমার কাছে, সুপ্ত অবস্থায় তোমার কাছে, তোমার স্মৃতিতে থাক, তোমার কাছে থাক, দিও না। প্রমাণ করার জন্য আরিয়ানের ওই ছবিগুলো দিতে হবে না, কারণ সেই ছবিগুলো নিশ্চয়ই সুন্দর কোনো ছবি না, মর্মান্তিক ছবি। যে সুন্দর একটা ছবি ওর মানে আরিয়ানের কথা ভাবলেই যেমন সুন্দর একটা ছবির চোখের সামনে ভেসে ওঠে, সেই ছবিটাকে নষ্ট করে দিও না ভিউয়ারদের চোখে। এইটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।